বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ বিকাল। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা, ঢাকা এর মাধ্যমিক শাখার নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অনলাইন পাঠদানে স্বাগতম। আজ আমরা এসএসসি ক্যান্ডিডেট 2021 এদের জন্য আরেকটি বিশেষ ক্লাসের আয়োজন করেছি। আর আমাদের আজকের ক্লাসটা হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস নাম্বার 11। আর এসএসসি ক্যান্ডিডেটের জন্য আজকের ক্লাসটা হচ্ছে 4 নম্বর ক্লাস। আজকে আমরা অধ্যায় 3 থেকে আলোচনা করার চেষ্টা করব। আর অধ্যায় 3 হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি আমরা জানি হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা ইতিমধ্যে এই অধ্যায় থেকে দুতরফা দাখিলা পদ্ধতির উপর একটা ক্লাস সম্পন্ন করেছি। আর আজকে আমাদের এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন জানবো, সেটা হচ্ছে তোমাদের বইয়ে তোমরা লক্ষ্য করবে এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ আজ আমরা একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দুতরফা দাখিলা পদ্ধতির ত্রুটিপূর্ণ যে হিসাব ব্যবস্থা মূলত তাই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এটা অবৈজ্ঞানিক একটা হিসাব ব্যবস্থা। আর যে সমস্ত প্রতিষ্ঠান আকারে ছোট, লেনদেনের পরিমাণ কম, ওই সকল প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব বই সংরক্ষণ করেন। যাই হোক, যেহেতু আমাদের অধ্যায় 3-এ একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক আছে, তাই আমাদের এর কিছু সমাধান করার কৌশলও জানা প্রয়োজন। আমরা ইতিমধ্যে জেনেছি একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা অবৈজ্ঞানিক, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং অনির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা। তারপরেও অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। যাই হোক, এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে আমাদের মূল টার্গেট হলো কিভাবে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়, সে বিষয়টা আমরা দেখব। অর্থাৎ আমাদের কাজই হবে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা। তাহলে এখানে আমরা লাভ বা ক্ষতির একটা সূত্র শিখে নিব। লাভ বা ক্ষতি সমান সমান সমাপনে মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমি লিখলাম প্রতি মূলধন। এইটুকুন জানলেই, অর্থাৎ এই অংশের কাজ করলেই আমরা লাভ বা ক্ষতির পরিমাণ পেয়ে যাব। লক্ষণীয়, যদি প্রথম অংশের যোগফল বড় হয় তাহলে আমরা পাব লাভের পরিমাণ, আর যদি দ্বিতীয় অংশের যোগফল বড় হয় তাহলে আমরা পাব ক্ষতি। যাই হোক, আমরা এখানে একটা সূত্র শিখলাম লাভ বা ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন একেবারে বলা থাকবে না, এগুলো আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের কিছু কাজ আছে। তা আমরা লিখতে পারি সমাপনী মূলধন, অর্থাৎ প্রশ্নে বলা থাকবে না সমাপনী মূলধন 5 লক্ষ টাকা, প্রারম্ভিক মূলধন 2 লক্ষ টাকা, এভাবে নির্দিষ্টভাবে বলা থাকবে না, এগুলো আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সমাপনী মূলধন সমান সমান সমাপনে মোট সম্পদ বিয়োগ সমাপনে মোট দায়। আবার প্রারম্ভিক মূলধন একইভাবে প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। তাহলে আমরা একতরফা দাখিলা পদ্ধতির হিসাব ব্যবস্থায় মোট 3টি সূত্র পেলাম। 1 নম্বর লাভ বা ক্ষতি পরিমাণ নির্ণয়,
2 নম্বর সমাপনী মূলধন নির্ণয় এবং 3 নম্বর প্রারম্ভিক মূলধন নির্ণয়। এই অংশের কাজটুকু করতে পারলেই আমরা একতরফা দাখিলা পদ্ধতির হিসাব ব্যবস্থার প্রত্যেকটা অঙ্কেরই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখন এই সূত্র মাধ্যমে কিভাবে সৃজনশীল প্রশ্নের সমাধান করা যায় তা দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের উপরের অংশে লক্ষ্য করো, যেহেতু একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক উদ্দীপক একটু বড় হয়, তাই আমি আগেই একটা প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি। আমি এখন এই প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব। লক্ষ্য করো, মিস্টার খান তার ব্যবসা প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না, আর জানুয়ারি 1, 2020 তারিখে তার হিসাব বই থেকে পাওয়া যায় নগদ তহবিল 1,50,000 টাকা, ব্যাংক জমা 1,20,000 টাকা, পাওনাদার 50,000 টাকা। বছরের মাঝামাঝি সময়ে তিনি 60,000 টাকা বিনিয়োগ করেন। তিনি প্রতি মাসে কারবার থেকে 2,500 টাকা উত্তোলন করেন। আর ডিসেম্বর 2020 তারিখে তার ব্যবসায়ের নিম্নোক্ত সম্পদ এবং দায়সমূহ ছিল: নগদ তহবিল 1 লক্ষ টাকা, পাওনাদার 60,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুদ পণ্য 1,20,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা। এই ছিল আমাদের উদ্দীপক। আর প্রশ্ন হলো, ক প্রারম্ভিক মূল্য নির্ণয় করো, খ সমাপনী মূল্য নির্ণয় করো এবং গ অংশে বলা আছে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখন আমরা একটু আগে শিখেছি প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা এখন নির্ণয় করি। আমরা এখানে লিখতে পারি সমাধান ক প্রারম্ভিক মূলধন নির্ণয়। তাহলে আমরা সেই সূত্রটা লিখব এখানে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। এবার আমরা লক্ষ্য করি, জানুয়ারি 1 তারিখ 2020 তারিখে তার হিসাব বই থেকে পাওয়া যায় নগদ তহবিল, এটা প্রারম্ভিক সম্পদের মধ্যে পড়বে। তা আমি এখানে আগে শুধুমাত্র নামগুলো লিখতে চাই। নগদ তহবিল অর্থাৎ সম্পদের পরিমাণগুলো পরে লিখব। তারপরে ব্যাংক জমা, আরেকটা সম্পদ এখানে আছে আমাদের, আমি এখানে লিখতে পারি ব্যাংক জমা। এরপর আছে পাওনাদার নিঃসন্দেহে দায়, আমরা আগে জেনেছি। তাহলে আমাদের সম্পদ পেলাম দুইটি, একটি নগদ তহবিল এবং অন্যটি হচ্ছে ব্যাংক জমা। এবার বিয়োগ রায় হিসেবে আছে পাওনাদার, আমি এখানে লিখব পাওনাদার। এবার অ্যামাউন্টগুলো বসিয়ে দেব। নগদ তহবিল ছিল 1,50,000, আমি এখানে লিখব 1,50,000। ব্যাংক জমা ছিল 1,20,000, আমি এখানে লিখব 1,20,000। আর এবার পাওনাদার ছিল 50,000, আমরা এখানে লিখতে পারি 50,000। এবার শুধু যোগ বিয়োগের কাজ করলে হবে। তাহলে 3টা শূন্য, 5 আর 7, 1 1 2, অর্থাৎ আমরা মোট সম্পদ পেলাম 2,70,000 আর দায় হলো আমাদের 50,000। বিয়োগ করলে পাবো 2,20,000। আমরা খুব সহজেই প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে সক্ষম হলাম। যাই হোক, আমাদের ক অংশের সমাধান শেষ। এবার সমাধান খ আমরা করতে চাই। খ
অংশে বলা ছিল সমাপনী মূল্য নির্ণয় করো, আর এখানে কাজ একই রকম। আমি এখানে লিখব সমাধান খ, সমাপনী মূলধন নির্ণয়। একই রকম আমি এখানে আগের মতো লিখতে হবে সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। এবার আগের মতোই আমাকে খেয়াল করতে হবে সমাপনী সম্পদ এবং দায় অবশ্যই একটা তারিখে থাকবে, আর সেই তারিখটা অবশ্যই বছরের শেষে থাকবে। তাহলে দেখা যায় প্রশ্নের শেষ অংশে বলা আছে এখানে ডিসেম্বর 2020 তারিখে তার ব্যবসায়ের নিম্নোক্ত সম্পদ এবং দায় সমূহ ছিল। এখানে লক্ষ্য করি আমরা নগদ তহবিল, আমি এখানে লিখতে পারবো নগদ তহবিল, লিখলাম নগদ তহবিল সম্পদের নাম। এবার যোগ, তারপর হচ্ছে পাওনাদার। পাওনাদার দ্বারা দায় বুঝে আমরা জানি, তাহলে দায়ের এটা দায়ের জায়গায় বসবে। তারপর আছে আসবাবপত্র, এখানে আমি লিখব যোগ আসবাবপত্র। এরপর আছে দেনাদার, যোগ দেনাদার। এরপর আছে মজুত পণ্য, তাহলে যোগ মজুত পণ্য। এরপর আছে ব্যাংক জমাতিরিক্ত। তোমরা জানো ব্যাংক জমাতিরিক্ত দ্বারা দায় নির্দেশ করে, সুতরাং এটা দায়ের দিকে যাবে। তাহলে আমরা এখানে মোট 4 ধরনের সম্পদ পেলাম। এবার দায়, হ্যাঁ আমার আছে পাওনাদার, তাহলে এখানে আমি লিখব পাওনাদার। আরেকটা আছে ব্যাংক জমাতিরিক্ত, তাহলে এখানে আমি লিখব ব্যাংক জমাতিরিক্ত। আমরা এতক্ষণ সম্পদ এবং দায়গুলো লিখলাম, এবার টাকা পরিমাণ বসাতে চেষ্টা করি। নগদ তহবিল 1 লক্ষ, আমি এখানে লিখব 1 লক্ষ। আসবাবপত্র 70,000, আমরা লিখব 70,000। দেনাদার 1,30,000, আমি এখানে লিখব 1,30,000। মজুত পণ্য 1,20,000, আমি এখানে লিখব 1,20,000। তাহলে এবার দায়গুলো বসাবো, খুব সহজ কাজ। দায় পাওনাদার 60,000, আমরা এখানে লিখব 60,000। আর ব্যাংক জমাতিরিক্ত ছিল 50,000, আমি এখানে লিখব 50,000। এবার যোগ বিয়োগের কাজটা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। তাহলে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 70 আর 30 4,20,000, আমি এখানে লিখব 4,20,000। এবার 60,000 আর 50,000 যোগ করলে হয় 5 6 11, অর্থাৎ 1,10,000। এবার আমরা বিয়োগ করব 4,20,000 থেকে 1,10,000 চলে যাবে, তাহলে 20 থেকে 10 চলে গেলে থাকে 10,000। আর এখানে ছিল 1 লক্ষ, 4 লক্ষ, তাহলে 3, অর্থাৎ 4,20,000 থেকে 1,10,000 বিয়োগ করলে আমরা পাই 3,10,000। তাহলে আমরা খুব সহজেই সমাপনী মূলধন নির্ণয় করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ক এবং খ অংশের সমাধান করলাম। এখন গ অংশে বলা ছিল সর্বশেষ লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা ইতোমধ্যে লাভ ক্ষতি নির্ণয়ের একটা সূত্র জেনেছি, আর সে সূত্র অনুযায়ী আমাদের কিন্তু অবশ্যই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন দুটাই লাগবে। তাহলে আমরা পেলাম সমাপনী মূলধন 3,20,000, আর প্রারম্ভিক মূলধন আমাদের ছিল, প্রারম্ভিক মূলধন ছিল কত ছিল? প্রারম্ভিক মূলধন 1,50,000 আর 1,20,000 যোগ করে আমরা পাই 2,70,000। এখান থেকে পাওনাদার বিয়োগ করলে আমরা পাই 2,20,000, অর্থাৎ আমাদের প্রারম্ভিক মূলধন ছিল
2,20,000। আমাদের এই অংশগুলো কাজ পরবর্তীতে লাগবে, তাই আমরা সংরক্ষণ করলাম। যাই হোক, এবার আমরা, আর তোমাদের তো খাতা অবশ্যই আছে, সমস্যা নাই। এবার আমরা সর্বশেষ গ অংশের সমাধান করতে চাই। আর এখানে চাওয়া হয়েছে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব সমাধান গ, সমাধান গ লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয়। আমরা ইতিমধ্যে সূত্র শিখেছি। লাভ ক্ষতি আমরা জানি লাভ বা ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন, আর বিয়োগ হবে, এর থেকে বিয়োগ হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। অর্থাৎ এখন আমরা এই অংশের কাজ করব। তাহলে সমাপনী মূলধন আমরা ইতিমধ্যে পেয়েছি খ অংশ থেকে, তার পরিমাণ ছিল 3,10,000 টাকা। আমি লিখে রেখেছি, তোমাদের খাতায় অবশ্যই আছে। তাই এখানে আমি লিখব সমাপনী মূলধনের বরাবর লিখব 3,10,000 টাকা। এবং উত্তোলন এবং অতিরিক্ত মূলধন এই বিষয়টা তোমাকে অবশ্যই প্রশ্ন থেকে বুঝে নিতে হবে। যাই হোক, তাহলে আমাদের প্রশ্নটা অবশ্যই পড়তে হবে। তাহলে আমরা দেখলাম জানুয়ারি 1, 2020 তারিখে তার হিসাব বই থেকে পাওয়া যায় নগদ তহবিল 1,50,000, ব্যাংক জমা 1,20,000, পাওনাদার 50,000। বছরের মাঝামাঝি সময়ে, এখানে লক্ষ্য করতে হবে, বছরের মাঝামাঝি সময়ে তিনি আরও 60,000 টাকা বিনিয়োগ করেন। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি এটাই হচ্ছে তার অতিরিক্ত মূলধন, অর্থাৎ অতিরিক্ত মূলধন হবে 60,000 টাকা। এবার তিনি প্রতি মাসে কারবার থেকে 2,500 টাকা উত্তোলন করেন। তাহলে এটা তার উত্তোলন। তাহলে আমরা এখানে রাফ করে দিতে পারি যে উত্তোলনটা কত হবে। উত্তোলন সমান সমান, তাহলে প্রতি মাসে 2,500 আর 1 বছর 12 মাস আমরা গুণ করে পাই 2,500 গুণন 12, অর্থাৎ 0, 0, 5 বারং 60, 0 হাতে আছে 6, 12 দুনে 24 আর 6 30, অর্থাৎ 30,000 টাকা। তাহলে আমি এখানে উত্তোলন করে লিখব 30,000 টাকা। আবার প্রারম্ভিক মূলধন আমরা দেখেছি, আমাদের ক অংশে ছিল প্রারম্ভিক মূলধন 2,20,000 টাকা। এবার আমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে বছরের মাঝামাঝি সময়ে তিনি আরও 60,000 টাকা বিনিয়োগ করেন, সুতরাং এটা অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধনের জায়গায় আমরা লিখব 60,000 টাকা। এবার যোগ করব আমরা, তাহলে 3,10,000 আর হলো 30,000, মানে 3,40,000। আমরা এখানে লিখতে পারি 3,40,000। এবার এই অংশ 2,20,000 আর 60,000 যোগ করলে আমরা পাই 2,80,000। আমরা এখানে লিখব 2,80,000। এবার 3,40,000 থেকে 2,80,000 টাকা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে 3 0 4 0 8 আছে করলে 14 হবে, 6 হাতে আছে 1, 2 আর 1 3। তাহলে আমরা লক্ষ্য করলাম প্রথম অংশের যোগফল এখানে বড়, অর্থাৎ সমাপনী মূলধন যোগ উত্তোলন। এই অংশ ছিল আমাদের 3,48,000 এবং পরবর্তী অংশ যেটা ছিল আমাদের প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এই অংশে আমরা পেয়েছিলাম 2,80,000। আমরা ইতিমধ্যে শিখেছি যে প্রথম অংশের যোগফল যদি বড় হয়
তাহলে আমরা পাবো লাভ। আমরা এখানে লিখতে পারি অতএব লাভ বা লাভের পরিমাণ সমান সমান 60,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ খুব সহজেই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কের সমাধান করলাম। তোমাদের অধ্যায় 3-এ পাঠ্য বইয়ে এ ধরনের একটা অঙ্ক আছে, তোমরা এই অঙ্ক সমাধান করবে। আর টেস্ট পেপার থেকে অবশ্যই আরও এ ধরনের অনেক অঙ্কের সমাধান করবে। আর তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, আমার বিশ্বাস এই 2021 শিক্ষাবর্ষের যে প্রশ্নটা হবে আমাদের এসএসসির, সেখানে একতরফা দাখিলা পদ্ধতির একটা অঙ্ক থাকতে পারে। যাই হোক, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আবার তোমাদের সাথে কথা হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।